রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই একটানা বৃষ্টি পড়ছে। ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। ঘুমটা ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম যেন। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে। আমি চেঁচিয়ে বললাম, এই যা যা। যদিও আমি ভালো করেই জানি যে কুকুর দুটো আমার এই সামান্য ধমক শুনে মোটেও যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা আর কোথায়। জানলা দিয়ে আকাশটাকে দেখলাম একবার। না, বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে না মনে হয়। ভেবেছিলাম আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাব। সেই সময় মুখিয়া ডোমটা এক ছিলেম গাঁজা সেজে এনে বলেছিল, একটু প্রসাদ করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবু নামটা মধুর লাগে আমার। এই দুনিয়ায় আমাকে খাতির করে না কেউ, শুধু মুখিয়াই আমাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময়ে আরেক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না। আমি এই মফস্বল শহরের ঘাটবাবু। আমার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া, আর মিউনিসিপ্যালিটির 2000 টাকা ফি আদায় করা। আমি লেখাপড়া তেমন একটা জানি না, কাজেই বৃথা চাকরির চেষ্টা করিনি। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে আমাকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে আমাকে সারা দিন রাত শ্মশানের এই ছোট্ট ঘরটায় পড়ে থাকতে হয়। আমার একটা পেট কোনো রকমে চলে যায়। এই রকম বৃষ্টি বাদলার দিনে আমার বাড়ি চলে গেলেও কোনো ক্ষতি হতো না। কেউ এলেও আমাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাতিরও এসে হাজির হয়, আর তখন যদি আমাকে না পায়, তখন একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই কুকুরের ডাক। ইস, যদি মুখিয়াটাও থাকতো এরকম সময়ে। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলহরি হরিবোল বলে হাঁক দিচ্ছে। তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন। আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের! এই বৃষ্টির মধ্যেও মাকে পোড়াতে আনতে ভোলেননি। অথচ চিতা জ্বলবে কি করে সেই খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচাপাতি করবে মনে হয়। আমারও নিশ্চয়ই কিছু জুটবে। আমি ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে আমার ঘর ছাড়িয়ে চুল্লির দিকে এগিয়ে গেল। না, এ তো চেয়ারম্যান সাহেবের মা না। তাহলে সঙ্গে আরও অনেক লোক থাকতো। অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। না, তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে। আমি নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকব। আসুক না, ওরাই আসুক। আমার অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও আমিই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওরা কেউ এলো না। আর কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহলে আমি বেরিয়ে এলাম ঘর থেকে। বৃষ্টি আকস্মাৎ একটু ধরে এসেছে। গুড়ি গুড়ি করে পড়ছে, তবে বেশিক্ষণ চলবে বলে মনে হয় না। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। আমি তাদের সামনে এসে বললাম, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে গেল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, টোম টোম কাউকে দেখছি না, তাই আমরাই নিজেদের মতো ব্যবস্থা করে নিচ্ছি। আমি ভ্রুকুচকে বললাম, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রি করে নিন। কত টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে 2খানা 500 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। আমি সবার মুখের দিকে একবার তাকালাম। কেউই আমার চেনা নয়। এই রকম ছোট একটা শহরে এতগুলো অচেনা লোক। আমি মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালাম। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়া মায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। তবুও আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? কলেরা, হঠাৎ, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজ শুরু করে ফেলি। ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো সহজ কথা। ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল
সে যেন একটু চমকে গেল, তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি? সেটা বোধহয় ফেলে এসেছি। ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এখনই গিয়ে নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আরে আপনি এই 1000টা টাকা রাখুন না। টাকার কথা পরে হবে, আগে সার্টিফিকেট দেখি। আরেকজন পকেটে হাত দিয়ে বলল, ও এই তো সার্টিফিকেট আমার কাছেই তো রয়ে গেছে। এটা কি? কিছুই তো পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব? হুম, তা বললে তো চলবে না। রোগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে। আমি তো বললাম কলেরায়। আপনার মুখের কথায় তো হবে না, ডাক্তারের লেখা চাই। কেন ঝামেলা করছেন? খাতায় যা হোক একটা কিছু লিখে দিন না। ওসব চলবে না। আমার মনে লেগেছে ভীষণ। আমি এই ঘাটের বড় বাবু, আমার একটা মাত্র পেট। আমি টাকা পয়সার পরোয়া করি না। আমাকে ঘুষ দিতে আসা। আমি নিচু হয়ে মরার গা থেকে কম্বলটা এক টানে তুলে ফেললাম। এ কি? মৃত যুবতীর বুক আর সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই আমার অদ্ভুত ধরনের ভয় মাথায় চেপে বসল। আমার মনে হলো এবার এরাও আমাকে কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে আমি দেখলাম কেউই আমাকে মারছে না। তাকিয়ে দেখলাম আর কেউ কোথাও নেই। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলবার চেষ্টা করছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে আমি কিছুই জানতে পারতাম না। তাড়াতাড়ি আমি মৃতদেহটির ওপরে কম্বলটা টেনে দিলাম। একটু পরেই আমার ইচ্ছে হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে কত দূরেই বা পালাবো, আর পালাবই বা কোথায়? তাছাড়া আমি পালাবো কেন? আমি তো কোনো দোষ করিনি। আর মুখিয়াটাও যদি এই সময়টায় থাকতো। এখন আমার কর্তব্য হচ্ছে পুলিশকে খবর দেওয়া। খুনের মরা কারা এনে ফেলে রেখে গেল শ্মশানে, পুলিশই এখন সব দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা আমি যাব কি করে? এখান থেকে 8 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে? কি যে করা যায় এখন? ভয়ে ভাবনায় আমি ঠকঠক করে কাঁপতে থাকলাম। আমার ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে। কুকুরটা মৃতদেহটির কাছে এসে গন্ধ শুকছে। আমি আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিলাম, হুস হুস। শ্মশানে বহু রাত আমি একা কাটিয়েছি, কিন্তু কোনোদিনও আমার ভয় লাগেনি। মৃতদেহটার দিকে আরেকবার তাকালাম। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটা যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরাটা টেনে নিয়ে যায় তাহলে আবার আমি কোন ফ্যাসাদে পড়ব কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। আমি পুলিশকে তাদের হদিশ কিছুই তো দিতে পারবো না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে। ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজান্তেই আমি হাতটা বাড়িয়ে মেয়েটার মুখ থেকে জল মুছে দিতে গেলাম। ফর্সা সরল মুখখানা। এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি আমি আগে কখনো আসিনি। যদি জীবিত থাকতো মেয়েটা, তাহলে তার গালে এরকম হাত দিলে সে নিঘাত রেগে চেঁচিয়ে উঠত। আহা, সত্যিই যদি তাই হয়, আমার ওপর রাগ করবার জন্যই যদি মেয়েটা বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক, তবু সে বেঁচে উঠুক। এইরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করল? আমি মেয়েটার গালে আবার হাত রাখলাম। কে নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তেমন যেন ঠান্ডা না, যেন বেঁচে আছে। আমি মেয়েটার গালে একটা টোকা মেরে বললাম, এই যে, জেগে ওঠো, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। এ কখনো হয়? মেয়েটার শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুনই করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্য এত সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ তার পাশে বসে থাকতে থাকতে আমি মেয়েটাকে ভালোবেসে ফেললাম। আমার নিঃসঙ্গ জীবনে এ যেন একমাত্র নারী, যার গালে হাত দিলেও
সে প্রতিবাদ করে না। চুমু খেলে, একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় আমার মন এমনই উতলা হয়ে উঠল যে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি মুখটা এগিয়ে এনে মেয়েটার ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখলাম। তখন মৃত মেয়েটা ফিসফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার, সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমারে খুন করেছে। তুমি একটু দেখো, ওদের শাস্তি দিও। তারপর জ্ঞান হারালাম। পরের দিন আমার জ্ঞান ফিরেছিল দুপুরবেলায়। আমি অনবরত চিৎকার করছিলাম, রতন নাগ, রতন নাগ, সোনাবাড়ি রতন নাগ। পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি।